প্রিয় দর্শক, নদীর কথা একটু বলতে চাই। নদী, আমরা যারা গ্রাম শহর যেখান থেকে আসি না কেন, নদীর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কি মনে পড়ে যে নদীতে কবে কখন সাঁতার কেটেছেন, এবং সেই সাঁতার কাটা আপনার গ্রামের নদীটি কি বেঁচে আছে আদৌ? প্রশ্নটা রাখলাম কেন, নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ৪৪,০০০ গ্রেপ্তার, জামিনে শতকরা ৭৩। চাকরির জন্য স্বজন ও বন্ধুদের অনুরোধ করেন শতকরা ৩৬% বেকার। গুপ্ত স্বৈরাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে, সমাবেশে তারেক রহমান বলেছেন। ৪১ বছরের অপেক্ষা ঘোচানো ফাইনাল আজ, পাকিস্তান ভারতের লড়াই। দৈনিক সমকাল, বাকখালী দখলে সর্বদলীয় ঐক্য, বিশ্ব নদী দিবস আজ। ধর্ষণে জড়ালেও শাস্তি হবে না মনে করে ২৭.৫৮% আসামি। দৈনিক যুগান্তর, নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর অভিযোগ, ডাকসু ভোট নিয়ে তোলপাড়। কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান, দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। কালের কণ্ঠের শিরোনাম, দূষণে দুর্দশা বুড়িগঙ্গার, বর্জ্যে বিষাক্ত ঢাকার ৪ নদী। বাংলাদেশ প্রতিদিন, সংকট কাটছে রাজনীতিতে, ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের। মানব জমিন, ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ডক্টর ইউনূস, মামলাবাজ আতঙ্ক শ্রীপুরে। খবরের কাগজ, ফেব্রুয়ারিতে নির্বাচন, সবাই একমত। বিশ্ব নদী দিবস, প্রাণ প্রকৃতি চালিকা শক্তি আজ বিপন্ন। কালবেলা শিরোনাম, প্রবাসী কারাবন্দী ভোট নিয়ে চ্যালেঞ্জে এসি, গাজা নিয়ে ট্রাম্পের ২১ দফা পরিকল্পনায় কি আছে। আমার দেশের শিরোনাম, খাগড়াছড়ি ফের উত্তপ্ত, সক্রিয় বিশেষ মহল। দৈনিক সময়ের আলো, ঢাকা দিল্লি দূরত্বে জেলবন্দি জেলেরা। দৈনিক দিনকাল, ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে, তারেক রহমান বলেছেন। দৈনিক সংগ্রাম, ছোট গাড়ি যখন বড় দুর্ঘটনার কারণ, উল্টো পথে বেপরোয়া যানবাহন, অহরহ দুর্ঘটনার শিকার মানুষ। দৈনিক করতোয়া, নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে সিইসি। ইনকেলাব, অর্থনীতির স্বার্থে দরকার দ্রুত নির্বাচন। অর্থনীতির স্বার্থে দরকার দ্রুত নির্বাচন। রূপালী বাংলাদেশ, কম দরের কাজ, মান নিয়ে শঙ্কা, ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন বিশ্ব নেতাদের সাক্ষাৎ। দৈনিক জনকণ্ঠ, রাজধানীতে একক ব্যবস্থাপনায় বাস চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার, তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ চায়। শরীফ, শিরোনাম, অনেক শিরোনাম পড়ে শোনালাম আপনাকে। আমি যে শুরুতে নদীর কথা বলছিলাম, নদী নিয়ে আজকে বিশ্ব নদী দিবস। দূষণে দুর্দশা বুড়িগঙ্গার, এটি হলো কালের কণ্ঠের শিরোনাম। বজ্রে বিষাক্ত ঢাকার ৪ নদী। আরেকটি পত্রিকার শিরোনাম, বাকখালী দখলে সর্বদলীয় ঐক্য। এই পত্রিকাটি সম্ভবত যুগান্তর, না সমকাল। এই প্রশ্নটাই আপনাকে দিয়ে শুরু করি যে এই যে বাকখালী দখলে সর্বদলীয় ঐক্য, তার মানে নদী নষ্ট করার ক্ষেত্রে সবাই আমরা একমত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। প্রথমত যেটা বলি, নদী যে আমাদের জীবনের সাথে কতটুকু সম্পর্কিত এবং কতটুকু জড়িয়ে আছে, এই বিষয়টা আমরা সম্ভবত মানুষের কাছে তুলে ধরতে পারিনি, এবং আমাদের যারা নীতি নির্ধারণ করে এবং রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছেও এটি খুব একটা গুরুত্বপূর্ণ না। আজকে বাংলাদেশের এই শহরে অনেক অনুষ্ঠান পালিত হবে, নদী নিয়ে কথা হবে, কিন্তু নদীগুলোকে বাঁচানোর জন্য, আমি সারা দেশের নদীর কথা বলছি না, আপনার দেশের রাজধানী শহরের যে খালগুলো ছিল, এমনকি এখন পর্যন্ত মুমূর্ষ অবস্থায় বেঁচে আছে যে নদীটা, প্রশ্ন করা হয় ঢাকা কোন নদীর পারে অবস্থিত? বুড়িগঙ্গার তীরে অবস্থিত। আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে বুড়িগঙ্গার পাশের যে পরিবারগুলো, অনেক পরিবার তার কন্যার বা পুত্রের বিয়ে দিতে পারে না, শুধুমাত্র ওই নদীটার পারে তার বাড়ি, এবং নদী থেকে যে দুর্গন্ধটা আসে সেই কারণে যে সামাজিক সম্পর্কটা এটিও সে তৈরি করতে পারে না। তো আমার পর্যবেক্ষণ হচ্ছে এই কাজটির সাথে আমরা জড়িত।
আমাদের মধ্যে যত ধরনের বলে থাকি যে আমরা সচেতন না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা খুবই সচেতন। এবং সচেতন যদি না থাকতাম তাহলে আমার শিল্পের বর্জ্যের পাইপটা আমি বুড়িগঙ্গায় ফেলতাম না। আমি যদি সচেতন না হতাম তাহলে আমার বাড়ির ময়লার পোটলাটা বের করে আপনার বাড়ির সামনে বা পানির মধ্যে ফেলতাম না। আমি সচেতন বলেই আমি জানি যে এই ময়লাটা যদি ঘরের মধ্যে রাখি দুর্গন্ধ ছড়াবে, সেই কারণে আমি এটিকে নিয়ে আপনার বাড়ির সামনে রেখে দিয়ে আসি। ওইটা তো আমার বাড়ি না, ওটি আমার বাড়ি না। তার অর্থ হচ্ছে যে আমি স্বার্থপর, আমার নিজের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, পরিবারের স্বার্থ, এটিকে সমাজ বা রাষ্ট্রের স্বার্থের থেকে গুরুত্বপূর্ণ মনে করি। আর এটি মনে করতে গিয়ে এই যে খাল খেয়ে ফেলি, বিল খেয়ে ফেলি, পাহাড় খেয়ে ফেলি, নদী খেয়ে ফেলি। এবং আমাদের এখানে পলিটিশিয়ানদের, প্রভাবশালীদের একসময় তাদের খাবারের উপকরণের মধ্যে রিলিফের শাড়ি, গম, তারপর এই ধরনের যে দ্রব্যগুলো ছিল, এখন আর সেগুলো নেই। এখন এটি অনেক বিস্তৃত হয়েছে। তারা এখন পাহাড় খায়, তারা এখন নদী খায়, তারা এখন বিল খায় এই জায়গাগুলোতে। কারণ হলো এখানে ইনভেস্টমেন্টের তুলনায় ফিডব্যাকটা বহুগুণে বেশি, বহুগুণে বেশি। 5টা 50টা শাড়ি বিক্রি করলে আর কয় টাকা লাভ করবে? সেই তুলনায় একটা নদী দখল করে সেখান থেকে যদি বালি উত্তোলন করে বিক্রি করা যায়, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু সরকার কি এদেরকে চাইলে দমন করতে পারে না? অবশ্যই পারে। সরকারের যে ধরনের মেকানিজমটা আছে, তার যে ধরনের আইনগত ভিত্তিটা আছে, প্রশাসনিক ক্ষমতাটা আছে, যদি প্রয়োগ করে তাহলে অনেকগুলো জায়গায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তবে সব জায়গায় আপনি মানুষের বিবেকের উপরে ছেড়ে দিলে চলে না। রাতের বেলায় ঢাকা শহরটা 9টার পরে 10টার পরে ট্রাফিকরা যদি মানুষের বিবেকের উপরে ছেড়ে দিয়ে তিনি বাড়িতে চলে যান, তাহলে এই শহরটা বাঁচবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী। সুতরাং এই যে নদী ইস্যুতে সরকারকে কঠোর হতে হবে। অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ডক্টর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ চায়, প্রচার মাধ্যমে তিনি বলেছেন। প্রথমত, গত কয়েকদিন ধরে সবথেকে আলোচিত বিষয়, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের 80তম অধিবেশনে অংশগ্রহণ করছেন। আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছি, এখনও বলি, আমি যেটা মনে করি জাতিসংঘের এই যে ফোরামের যে বৈঠকগুলো হচ্ছে 80তম, এটা বিশ্ব নেতাদের একটা বড় গেট টুগেদারের একটা অনুষ্ঠান। তাই এখান থেকে আসলে সেই ধরনের কোনো আউটপুট আসে না। প্রত্যেকেই যায়, সবার সাথে সবার দেখা হয়। জাতিসংঘের ইম্পর্টেন্ট ফোরামটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। যে কোনো বিষয়ে, বিশেষ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা তো পালন করার সুযোগ আছে এই জাতিসংঘের। তবে জাতিসংঘের প্রত্যেকটা অন্য যে অর্গানগুলো আছে, এদের নির্দেশ অনেকেই মানে না। কিন্তু নিরাপত্তা পরিষদ যদি একমত হয় অনেকগুলো জায়গায়, জাতিসংঘকে কার্যকর করার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ভেটো পাওয়ার। তো এই যে বৈঠকটা হয়েছে, এর আগেও বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, গত বছর আমরা কি কি পেয়েছিলাম, কি কি চেয়েছি, এই আলোচনাগুলো হয়েছে। তো আমার কাছে বাংলাদেশের আর্থিক যে অবস্থা, সক্ষমতা, সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে অন্যের সময়ের মতোই এই সাপোর্টটায় বাংলাদেশ সরকারের যেভাবে ঢাকঢোল পিটিয়ে অংশগ্রহণ করেছে, এটাকে আমার কাছে মনে হয়েছে গরিবের ঘোড়া রোগের মতো। তাই কি? এই কারণে মনে হয়েছে যে আপনি জানেন যে এখান থেকে আপনার অ্যাচিভমেন্ট কি হবে। আগের সরকার 200 জন মানুষ নিয়ে যেতেন, আমরা তা প্রচুর ক্রিটিক করতাম। এখনকার সরকার 104 জন নিয়ে গেছেন। পার্থক্য ওই 19, 20, 18, 22 এই জায়গাটায়। কিন্তু ফ্রান্সের যে প্রতিনিধি দলটি এসেছেন, তারা কয়জন এসেছেন? না, কিন্তু এই জায়গাতে আমাদের পত্রপত্রিকায় যে শিরোনামটা হলো যে ডক্টর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, আমি ওই জায়গাটা, এই সমর্থনটা, ওই জায়গাটা আমি আসছি। আপনি যদি নিউজটা দেখেন, আমাদের এখানে হয় কি, মানে আপনার হাতে যখন স্টিয়ারিং থাকে, আপনি যখন ড্রাইভিং সিটে থাকেন, আমরা কেউকে মহামানব বানাতেও কার্পণ্য করি না, আর ছুঁড়ে ফেলে দিতেও কার্পণ্য করি না। এই ধরনের শিরোনাম শেখ হাসিনা যখন ওই যে 200-250 লোক নিয়ে যেতেন, এই ধরনের শিরোনাম হতো।
আপনার হাতে যখন কলম থাকে তখন আপনি মনের মাধুরী মিশিয়ে আপনি ইতিহাস গল্প লেখেন। এই যে ডক্টর ইউনূসকে নিয়ে যে কখনো কখনো অতিরিক্ত যে বক্তব্য বা বাক্য ব্যয় করা, তিনি যখন ক্ষমতায় থাকবেন না এই শব্দগুলো আর আসবে না। এই সফরে যে বৈঠকটি হয়েছে, আপনি নিউজটা যদি পড়েন তাহলে দেখতে পাবেন ওই আজারবাইজানের সাবেক প্রধানমন্ত্রী, তারপরে অমুক জায়গার সাবেক প্রধানমন্ত্রী, যে দেশগুলোর সম্ভবত নাম এই দেশের 10-15% মানুষ জানে না। আচ্ছা, এর বাইরে এই ধরনের মানুষের সমর্থন আসলে কেন দরকার? বাংলাদেশের মানুষেরই তো সমর্থন তার প্রতি আছে। তো আজারবাইজানের বা ইউক্রেনের সাবেক পরিবেশ মন্ত্রী, আজারবাইজানের সাবেক শিক্ষামন্ত্রী, অমুক জায়গার সাবেক প্রধানমন্ত্রী, এবং খুব মানে বিশ্ব রাজনীতিতে ন্যূনতম যাদের কোনো রকমের কোনো প্রভাব নেই, আপনি নিউজটা দেখলে বুঝতে পারবেন। আপনি বললেন আপনার মতামত শুনলাম, কিন্তু এই জায়গায় যেমন আমরা শুনছিলাম বা আশা করছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে, তারপরে অন্যান্য যে বিষয়গুলো ইস্যু নিয়ে কথা হবে বা মুখ, এটা কি সামনে আরো সময় কি আছে? আমি ওই পয়েন্টটাকেই ফোকাস করতে চাচ্ছিলাম। এই যে সমর্থনগুলো কোনো ব্যক্তির প্রতি সমর্থনের থেকে তার যে পলিসি, সেই পলিসির প্রতি সমর্থনটা ইম্পর্টেন্ট। রাইট। আমাদের এই মুহূর্তে সবথেকে চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুতে এটার সঙ্গে যারা স্টেক হোল্ডার আছে তারা আসলে কতটুকু সহযোগিতা করছে। আজারবাইজানের সাবেক প্রধানমন্ত্রী আপনাকে সমর্থন করছেন, আপনার ওই গিনি বিসাউয়ের সাবেক পরিবেশ মন্ত্রী আপনাকে সমর্থন করছেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের পত্রিকার মিডিয়ার শিরোনামের জন্য অথবা ওই স্তুতি করার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে ফ্যাক্ট, আমাদের যে প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো আমরা ফেস করছি তার জন্য ইম্পর্টেন্ট না। আমরা চাই আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলছি বিশ্বব্যাপী তার যে ইমেজটা আছে, তার যে পরিচিতিটা আছে, এটিকে ব্যবহার করে যদি আপনি রাষ্ট্রের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এই যে আমরা 1 বছর ধরে শুনছি, এবং তিনি তার ভাষণের মধ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। যদি এটি আনতে পারেন 1 বছরে আমি তেমন কোনো অগ্রগতি দেখছি না। তার যে নির্বাচনের যে সময়টা বলেন তাও কিন্তু খুব দূরে না। তো এর ভেতরে যদি আমরা 5টা টাকাও আনতে পারি, আমি মনে করি যে সেটি ইম্পর্টেন্ট। তবে আমরা কাজের থেকে কথা বেশি বলি, এবং এই কথাগুলো এক শ্রেণীর মানুষ আছে এটাকে এমনভাবে সমাজে ছড়িয়ে দেয় যে এর ভেতর থেকে আমার সবকিছু অর্জন হয়ে যায়। না, সবকিছুর মধ্যে আপনার পর্যবেক্ষণ দৃষ্টিটাই আসল, যে আপনি কতটুকু ওই বলে না একটা শব্দই আপনার হয়তো ভালো লাগবে না, আমার আবার ভালো লাগবে। তা সেই জায়গায় আমরা একটু পজিটিভ বিশ্বাসের জায়গায় যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার যে ব্যস্ততা সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটা অর্জন হবে, সেটি আমরা কল্পনা করি, আশা করি। তারেক রহমান বলেছেন দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এই যে গুপ্ত শব্দটা এখন অনেক ব্যবহার হচ্ছে। ধন্যবাদ। প্রথমত আমাদের এখানকার এক্সপেকটেশনটা কি, পলিটিশিয়ানদের এবং জনগণের আকাঙ্ক্ষা একটা স্টেবল গভর্নমেন্ট। বাংলাদেশের সম্ভাবনার অনেকগুলো জায়গা আছে। আমাদের 1.5 দশকের যে শাসনটা, এটা বিদায় করার ভেতর থেকে আমাদের সোসাইটির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য প্রথম চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে 3টা। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, আমাদের সমাজের মধ্যে কতগুলো পরিবর্তন আনা, যেটাকে আমরা সংস্কার বলছি, কারণ এখানে আবর্জনা ময়লা জমেছে। তৃতীয়ত হচ্ছে একটা গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে যাওয়া, এবং তার জন্য মাধ্যম হচ্ছে নির্বাচন। কেউ বলছে না কালকেই নির্বাচন দিতে হবে, মোটামুটি বছর 1.5 সময়ও সরকার পেয়েছে। আমরা সেই শাসনে ফিরে যেতে চাই, কিন্তু দেশের ভেতর এবং বাইরের থেকে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচনটা না হয়। আমার এখনও, এটি আমি সব জায়গায় বলি, যে আমার কাছে এখনও মনে হয়, শুধুমাত্র দেশের ভেতর বাইরে বলি না, আমার মনে হয় যে সরকারের ভেতর থেকেও কেউ কেউ আরো কিছুদিন ক্ষমতায় থাকা যায় কিনা সেটি চাই। অনেক ধন্যবাদ। এই ধরনের একটা অবস্থায় আমরা ওই যে নির্বাচনের পথে বিএনপির প্রধান হিসাবে তিনি নিশ্চয়ই, তার কাছে অনেক তথ্য আছে, তিনি তার জায়গা থেকে বলেছেন, তবে তার এই যে শঙ্কাটা, রিফ্লেকশনটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাকে এই মার্কা না দিলে নির্বাচন কিভাবে করেন আমি দেখে নেব। তো এই যে বক্তব্যের ভেতর থেকে আপনি সোসাইটির মধ্যে একটা টেনশন ক্রিয়েট করে দিচ্ছেন।
আপনি একটা সংশয় তৈরি করে দিচ্ছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, এই কথা বলার ভেতর থেকে তার উপর একটা মনস্তাত্ত্বিক চাপ আপনি তৈরি করছেন। তো এই চাপটাকেও কেউ নির্বাচনের পথে বাধা মনে করতে পারে, ওই যে মার্কা না দিলে ভোটে যাব না এটিও বাধা মনে করতে পারে। তবে সামগ্রিকভাবে আমরা যেমনিভাবে নির্বাচন চাই, একটা স্টেবল গভর্নমেন্ট চাই, একই সঙ্গে নির্বাচনটাকে বন্ধ অথবা ভণ্ডুল করার জন্য অনেকেই চেষ্টা করছে। সমস্ত দায় আপনি পলাতকদের উপরে দিলে লাভ হবে না। আপনার আশপাশে যারা আছেন তাদের অনেকেই চায় না যে নির্বাচনটা হোক। একেবারে ছোট্ট করে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের অতীত ইতিহাস আছে আপনার, ডাকসু ভোট নিয়ে যে এই যে তোলপাড় হচ্ছে, এই যে ব্যালট পেপার ছাপা নিয়ে এক কথায় কি এটা খুব বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে কলঙ্কিত করেছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যাশা ছিল নতুন প্রশাসনের কাছে, নতুন প্রশাসন অনেকগুলো জায়গায় তারা পক্ষপাতিত্ব করেছে, রেসপন্সিবল দায়িত্ব পালন করেনি। আমরা এই ঘটনার তদন্ত চাই এবং আমরা আশা করি এই তদন্ত কাজ নিরপেক্ষভাবে সূচিত হবে। এর আগে যারা কোনো সংগঠনকে স্পেশাল দায়ী সুবিধা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, তদন্ত কাজ থেকে তাদেরকে দূরে রাখতে হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হোক, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হোক, এটাও আমরা চাই না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নিয়ে নানা ধরনের অনিয়ম এবং নানা ধরনের কথা, নানা ধরনের রিপোর্ট শোনা যাচ্ছে, পক্ষে বিপক্ষে বিবৃতিও আসছে। ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের জন্য এবং শিক্ষাঙ্গনের জন্য, ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের জন্য। এটির একটি সন্তোষজনক সমাপ্তি হওয়া উচিত। ভালো থাকবেন। আগামীকাল সেই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।